7 বছর পর দেশে ফিরল চৌধুরী বাড়ির 3 রাজপুত্র, শুভ চৌধুরী, অয়ন চৌধুরী আর নিলয় চৌধুরী। বিদেশে পড়াশোনা শেষ করে ফিরে আসা 3 ভাইকে ঘিরে চৌধুরী ভিলায় আজ উৎসবের আমেজ। নানি হিনা বেগম রান্নাঘরে নাতিদের পছন্দের খাবার নিয়ে ব্যস্ত। সবার চোখে আনন্দের ঝিলিক, কিন্তু এই আনন্দের আড়ালে লুকিয়ে আছে দুঃখ, অভিমান আর অজানা রহস্য। শুভ্র চৌধুরীর ঠান্ডা দৃষ্টি, নীরব রাগ আর ভাঙা সম্পর্কের টানাপোড়েন যেন বাড়ির প্রতিটি দেওয়ালে ধাক্কা দিচ্ছে। অন্যদিকে অয়ন চৌধুরীর পরিণত ব্যক্তিত্ব আর নিলয়ের চঞ্চল হাসি বাড়ির পরিবেশে অন্যরকম রং ছড়ায়। এদিকে এক অদ্ভুত ভয় হেনা বেগমকে গ্রাস করছে, রোদ নামের এক মেয়ের উপস্থিতি। শুভ্রের জীবনে ঝড় তুলবে কিনা? সে কি আবারও চৌধুরী বাড়ির অশান্তি ডেকে আনবে? প্রতিটি মুহূর্তে উত্তেজনা, আবেগ আর অজানা রহস্যে ভরা এই গল্প আপনাকে বেঁধে রাখবে শুরু থেকে শেষ পর্যন্ত। তাই একটিও ওয়ার্ড মিস না করতে চাইলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক। 7 বছর পর বাড়ি ফিরেছে চৌধুরী বাড়ির 3 ছেলে, শুভ্র চৌধুরী, অয়ন চৌধুরী, নিলয় চৌধুরী। বাড়ি ফিরছে বললে ভুল হবে। পড়াশোনা শেষ করে বিদেশ থেকে দেশে ফিরছে 3 ভাই। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। সবাই খুশিতে আজ আত্মহারা। নাতি আসার খুশিতে। নাতিদের পছন্দের রান্না করছেন হেনা বেগম। সে আজ ভীষণ খুশি। আজ এত বছর পর তার 3 নাতি দেশে ফিরছে। তার খুশি দেখে কে? মনে মনে হেনা বেগম বলে, আজ যদি বড় বৌমা বেঁচে থাকতো কতই না ভালো হতো। বলেই দীর্ঘশ্বাস ফেলেন। রান্না শেষ করে সিঁড়ি বেয়ে চলে আসেন উপরে একটা রুমে। কোনো কিছু না ভেবেই রুমের ভিতরে চলে যান। বিছানা উপর পেটে বালির চেপে ধরে শুয়ে আছে এক রমণী। হাত খোপা করা চুলগুলো ফুলে এলোমেলো হয়ে আছে, মুখ শুকনো, চেহারা ফ্যাকাশে। তারপর মনে হচ্ছে জান্নাতের কোনো অস্পরা শুয়ে আছে। হেনা বেগম এই রূপ দেখে ভয় হয় ভীষণ। এই মেয়ের রূপ তার জীবনের কাল না হয়, তার মেয়ের ভাগ্যের মতো যেন এই মেয়ের ভাগ্য না হয়। এই রূপ তার মেয়ের জীবনের কাল হয়েছিল। রূপগুণ কিছুই না, মানুষ দিন শেষে হেরে যায় ভাগ্যের কাছে। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। সারা রাত পেট ব্যথার জন্য ঘুমাতে পারেনি রোদ। ফজরের আগে ঘুমিয়েছে। আস্তে করে ডাকে হেনা বেগম, রোদ, রোদ, এই রোদ ওঠ, অনেক বেলা হয়ে গেছে। পিটপিট করে চোখ খুলে তাকায় রোদ। হেনা বেগম বলে, পেটে ব্যথা কমছে এখন? আগের থেকে অনেকটাই কমেছে নানু। আচ্ছা, ফ্রেশ হয়ে আয়, এখন 10টা 30 বেজে গেছে। নানু, এত বেলা হয়ে গেছে, তুমি আমাকে ডাকোনি কেন? কত কাজ আছে বাড়িতে, সেগুলো করতে হবে। কথাগুলো বলেই রুম থেকে বের হতে যাবে, তখনই হেনা বেগম বলে, রোদ দাঁড়াও। রোদ প্রশ্নসূচক চাহনিতে তাকিয়ে বলে, নানু, বাড়িতে অনেক কাজ, আমি চাই না আমার জন্য এই বাড়িতে কোনো ঝামেলা হোক। হেনা বেগম বলে, তুমি আজকে রুম থেকে কোথাও বের হবে না, রুমের ভিতরে থাকবে। আর তোমার কোনো কাজ করতে হবে না। সময় মতো খাবার আমি রুমে পাঠিয়ে দেব। রোদ অবাক হয়ে বলে, কেন নানু? হেনা বেগম বিরক্তি হয়ে বলে, মুখের উপর প্রশ্ন করা আমার পছন্দ নয় রোদ। তারপর বলি, শোনো, শুভ্র দেশে আসছে, আর যদি তোমাকে এই বাড়িতে দেখে তো তুলকালাম করবে। শুভ্র কথা শুনতেই মনে মধ্যে স্যাঁত করে ওঠে। হেনা বেগম এই কথা বলেই রুম থেকে চলে যান। সকাল 11টা 23 এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 3 ভাই। আরাব চৌধুরী শুভ্রর বাবা, আরিফ চৌধুরী অয়নের বাবা, আকরাম চৌধুরী নিলয়ের বাবা। ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দর। গ্লাসের দরজা ধীরে ধীরে খুলে গেল। হাজারো মানুষের ভিড়ের মাঝে যেন মুহূর্তে নিস্তব্ধতা নেমে এলো। প্রথমে বেরিয়ে এলেন শুভ্র চৌধুরী, গাঢ় কালো শার্টে মোড়া, সানগ্লাসে ঢাকা, ঠান্ডা দৃষ্টি, লম্বা দেহ, শক্ত গঠন, ঠোঁটে কোনো হাসি নেই। তার প্রতিটি পদক্ষেপ যেন চারপাশে কাঁপন ধরাচ্ছে। মুখে স্পষ্ট গভীরতা, যেন এই পৃথিবী তাকে ভয় পায়। তার কিছুটা পেছনে হাঁটছে অয়ন চৌধুরী। পরনে হালকা নীল শার্ট, কাঁধে ব্যাগ, চোখে গভীরতা,
ঠোঁটে মৃদু এক রহস্যময় হাসি, যেন সব কিছু সে খুব ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছে। গম্ভীর বড় ভাইয়ের ছায়ায় থেকেও অয়নের আলাদা একটা আকর্ষণ আছে। সব শেষে আসে নিলয় চৌধুরী, ডেনিম জ্যাকেট, হুডি মাথায় দিয়ে, চুল এলোমেলো করে রাখা, হাসলেই টুক করে ডিম্পল পড়ে গালে, চঞ্চল ভঙ্গিতে হাত নেড়ে সবার দিকে তাকায়। মনে হয় যেন এই এয়ারপোর্টটাই তার নিজের স্টেজ। তিনজন একসাথে হেঁটে বেরিয়ে আসে। আরাব চৌধুরী শুভ্রকে জড়িয়ে ধরতে আসলে শুভ্র পাশ কাটিয়ে চলে যায়। শুভ্র বাবার চোখে পানি চিকচিক করছে। অয়ন এসে চাচাকে জড়িয়ে ধরে আস্তে করে বলে, শুভ্র এখন রেগে আছে চাচাজান, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তুমি কষ্ট পেও না। অয়ন নিলয় সবার সাথে কুশল বিনিময় করে, কিন্তু শুভ্র কারোর সাথে কোনো কথাই বলে না। সবাই এসে গাড়িতে বসে। গাড়িতে সবাই চুপচাপ। চৌধুরী ভিলা। কালো রঙের ঝকঝকে প্রাইভেট কারটি এসে থামলো চৌধুরী বাড়ির বিশাল লোহার গেটের সামনে। দুই পাশে সবুজ গাছের সারি, আর মাঝ বরাবর পাকা রাস্তা ধরে গাড়ি ঢুকে গেল ভিতরে। চৌধুরী বাড়ি তিনতলা বিশিষ্ট সেই প্রাচীন অথচ রাজকীয় স্থাপনা, যার প্রতিটি দেওয়ালে যেন শানের ছাপ। প্রথম তলায় বিস্তৃত বারান্দা, সাদা পিলার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়ে প্রশস্ত ড্রয়িং রুম, ঝাড়বাতির ঝলক, নরম সোফা আর পুরনো দিনের ছবি সাজানো দেয়াল। একপাশে কাঠের আলমারি, তার উপরে রাখা ভিতরের শোপিসগুলো যেন বাড়ির ঐতিহ্য সাক্ষী। গাড়ি থেকে নেমে বাড়ির ভিতরে ঢুকে যায় শুভ্র। দরজার সামনে দাঁড়িয়ে আছে হেনা বেগম, হাসি বেগম, অয়নের আম্মু, আর মীরা বেগম নিলয়ের আম্মু, আর নীরা অয়নের বোন অহনা, আর টিনা নিলয়ের বোন। তার পাশে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বাড়ির সব সার্ভেন্ট। শুভ্র দাদির সামনে এসে তাকে সালাম করে, তারপর জড়িয়ে ধরে, তারপর কিছু না বলেই উপরে নিজের রুমে চলে যায়। দীর্ঘশ্বাস ফেলেন হেনা বেগম। আর এইদিকে অয়ন এসে বাবার সাথে কুশল বিনিময় করে। নিলয় কথা জিজ্ঞেস করে সবাই। অয়ন বলে, আমার পিছন পিছন তো আসলো। আর এইদিকে নিলয় ফেসবুকে লাইভে দেখাচ্ছে তাদের বাড়ি, ঘুরে ঘুরে আশপাশে। লাইভ দেখাতে দেখাতে হঠাৎ পা পিছলে কাদার ভিতরে পড়ে যায়। অয়ন নিলয়কে আসতে না দেখে এই দিকে আসছিল, কিন্তু এসে দেখে কাদার উপরে পড়ে গেছে, পুরো গায়ে কাদা মেখে একাকার। নিজের হাসি আর আটকে রাখতে পারে না, হো হো করে হেসে ওঠে অয়ন। নিলয় পড়ে যাওয়াতে ফোনটা হাত থেকে পড়ে আছে নিচে। অয়ন ফোন হাতে নিয়ে দেখে এখনও লাইভ চলছে। তাড়াতাড়ি ব্যাক ক্যামেরা দিয়ে বলে, সো গাইস, আপনাদের প্রাণপ্রিয় ক্রাশ এর অবস্থা দেখুন, বাড়িতে আসার খুশিতে সে মাটিতে গড়াগড়ি করছে। নিলয় তাড়াতাড়ি এসে ফোনটা কেড়ে নেয়, তারপর লাইভটা কেটে দিয়ে বলে, হে ব্রো, কি করলে? আমার আর মান সম্মান রাখলে না। হাসি থামিয়ে অয়ন বলে, বাড়িতে এসে সবার সাথে দেখা না করে লাইভ করছিস, তাই উপরওয়ালা অভিশাপ দিছে বুঝেছিস, তাই তোর এই অবস্থা হয়েছে। আর এভাবে কাদায় গড়াগড়ি খাওয়া দেখিয়ে ভালোই করেছি, তোর আইডি ভিউ বাড়বে। নিলয় মুখ কালো করে বাড়ির দিকে হাঁটা দেয়। রাগ করিস না, আমি জাস্ট মজা করেছি। চল বাসায় ভিতরে চল। রাত 12:30। বাসার ছাদে এক কোণায় দাঁড়িয়ে আছে রোদ। সারাদিন সে রুম থেকে 1 মিনিটের জন্য বের হয়নি, রুমেই ছিল। খাবারটা রুমে দিয়ে গেছে তার নানু, তাই সবাই ঘুমাতে চুপি চুপি ছাদে এসেছে। রোদ অন্ধকার আকাশের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে থাকে, তারপর আনমনে বলে ওঠে, আচ্ছা, কতদিন এইভাবে লুকিয়ে রাখতে হবে ওই লোকের কাছ থেকে? আমার জীবনটা কেন এমন হলো? আব্বু আম্মু এই নিষ্ঠুর পৃথিবীতে কেন আমায় একা রেখে চলে গেল? আমাকে কেন নিয়ে গেলেন না তোমাদের সাথে? এই পৃথিবীর মানুষ বড়ই নিষ্ঠুর, কেউ স্বার্থ ছাড়া ভালোবাসে না কাউকে। আমাকে কেউ ভালোবাসে না তোমাদের মতো করে। আমার জীবনটা একটা অভিশাপ হয়ে গেছে জানো, আর বাঁচতে ইচ্ছে করে না আমার। বলেই ফুপিয়ে কেঁদে ওঠে। রোদ গভীর রাতে কান্না শব্দ চারদিকে জিম মেরে আছে। হঠাৎ রোদ কেন জানি মনে হচ্ছে তার আশেপাশে কেউ আছে। রোদ পিছনে ফিরে তাকায়, তখন
ছাদের দরজার সামনে থেকে একটা ছায়া সরে যায়। কিছু ভয় পায় রোদ, ভয়ে ঢোক গেলে। তারপর আস্তে করে ছাদের দরজা পাশে আসে, কিন্তু কেউ নেই। ভয়ে ভয়ে নিচে নেমে যায়, রুমে গিয়ে শুয়ে পড়ে। সকাল 8:30। ঠাস করে থাপ্পড় পড়ে রোদের গালে। থাপ্পড় একটু বেশি জোরে পড়ে, ঠোঁট কেটে রক্ত পড়ছে। গালে 5 আঙ্গুল ছাপ পড়ে গেছে। টলমল চোখে নিচের দিকে তাকিয়ে আছে রোদ। হাসি বেগম বলে ওঠে, অপয়া ও লক্ষ্মী একটা মেয়ে কোনো একটা কাজ ঠিক করে করতে পারে না। রাগান্বিত হয়ে বলেন, যা, বাথরুমে কতগুলো ময়লা কাপড় পরে আছে, হাতে কেচে সুন্দর করে পরিষ্কার করে ছাদে শুকাতে দিয়ে আয়। মাথা নাড়িয়ে হে সম্মতি দিয়ে আস্তে করে চলে যায় রোদ। এই বাড়িতে মার খাওয়া এটা হচ্ছে তার প্রতিদিনের রুটিন। কোনো কাজে ভুল হলেই তাকে মার খেতে হয়। সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস রোদের আজ তাই। সকাল সকাল ঘুম থেকে উঠেছে, রুমের বাহিরে যাওয়া বারণ, তাই রুমের মধ্যে বসে বই পড়ছিল। হঠাৎ মেজো মামি এসে বললেন, তার নবাবজাদি সারাদিন কি এইভাবে বসে বসে কাটানোর প্ল্যান করেছেন নাকি? রাজরানীর মতো এই বাড়িতে বসে খাওয়া চলবে না। তাড়াতাড়ি রান্নাঘরে আসেন আর বাসার কাজগুলো করেন। আস্তে করে বিছানা থেকে নেমে মাথায় ভালো করে ওড়না টেনে রুমের বাইরে বেরিয়ে আসে। রান্নাঘরে কাজ করার সময় ভুলবশত হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর যার জন্য হাসি বেগম থাপ্পড় মারেন। প্রায় 2 ঘন্টা ধরে কাপড় ধুয়ে বালতি করে নিয়ে ছাদে উঠছে রোদ। কোমরে ওড়না বাঁধা, চুলগুলো কোমর অবধি বেনি করে ছাড়া, দেখতে বেশ লাগছে। জামা কাপড় শুকাতে দিয়ে যখন রোদ যেতে যাবে, পিছন থেকে কারো ডাক আসে। এই মেয়ে শোনো। কোনো পুরুষালী কণ্ঠ পেয়ে ভয়ে কেঁপে ওঠে রোদ। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। অয়ন ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রোদকে এইভাবে ভয়ে ভয়ে তাকাতে দেখে অয়ন বলে, ভয় পাওয়ার কিছু নেই রোদ, আমি অয়ন, এদিকে আসো। রোদ কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে আস্তে করে সামনের দিকে এগিয়ে যায়। অয়ন বলে, রোদ কেমন আছো তুমি? কালকে আসলাম আর সারাদিন রাতেও কোথাও তোমাকে দেখলাম না, কোথায় ছিলে? রোদ আমতা আমতা করে বলে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি অয়ন ভাই। আসলে আমার শরীর ভালো ছিল না, তাই রুমেই ছিলাম অয়ন ভাই। দিলে তো মনটা ভেঙে ভাইয়া ডেকে। চমকে তাকায় রোদ। অয়ন হেসে বলে, তোমার মতো এক সুন্দরী মেয়ে যদি ভাইয়া ডাকে, কষ্টতে তখন কচু গাছের সাথে গলায় দড়ি দিতে মন চায়। লজ্জায় মাথা নিচু করে ফেলে রোদ। অয়ন মনে মনে বলে, আসলে মেয়েটা অসম্ভব সুন্দর, শুধু সুন্দর নয়, মারাত্মক সুন্দর, পুরো চেহারায় যেন মায়াতে ভরপুর। হঠাৎ করে অয়ন খেয়াল করে রোদের গালে লাল দাগ হয়ে গেছে। ভ্রু কুঁচকে অয়ন জিজ্ঞেস করে, রোদ কি হয়েছে, তোমার গালে এইভাবে লাল দাগ হয়ে আছে কেন? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, আসলে ভাইয়া তেমন কিছু না, অ্যালার্জির কারণে হয়তো ওইভাবে লাল হয়ে আছে। বলেই রোদ মাথায় ওড়না দিয়ে গাল ঢেকে দেয়। অয়ন কিছু বলতে যাবে, তার আগেই নিলয় এসে বলে, ব্রো কী করছে এখানে? আর আমি তোমাকে পুরো বাড়ি খুঁজে হয়রান হয়ে গেছি। নিলয় হঠাৎ রোদের দিকে চোখ পড়তে হাসি দিয়ে বলে ওঠে, এ আমাদের ছোট রোদ না? কত বড় হয়ে গেছে। কেমন আছো রোদ? আমি ভালো আছি ভাইয়া। দুজনে কুশল বিনিময় করে। তারপর নিলয় বলে শুভ্র ভাইয়ের সাথে তার কিছু কথা আছে, কিন্তু সে রুমে নেই। শুভ্র নাম শুনতে কেমন যেন কেঁপে ওঠে রোদ। অয়ন সেটা খেয়াল করে। তারপর নিলয়কে বলে, আমাদের বিদেশ থেকে যে বিজনেস স্টার্ট করেছিলাম সেইটাই নাকি? কি নিয়ে ঝামেলা হয়েছে? সেইখানে গেছে শুভ্র। কি জরুরি কথা বলবি আমাকে বল। ব্রো আমি এইসব বিজনেসের মধ্যে থাকতে চাই না। অয়ন বিরক্তি হয়ে বলে, তাহলে আব্বু চাচা যান এদের বিজনেস দেখাশোনা কর। ব্রো আমি কোনো বিজনেস সামলাতে পারবো না। কেন পারবি না? ঘোড়ার ঘাস কাটবি তাহলে? এত কিছু থাকতে ঘোড়ার ঘাস কাটবো কেন শুনি? আমি সারা বিশ্ব ঘুরবো আর ব্লগ ভিডিও করব, তারপর বসে বসে খাবো। শুধু এত কষ্ট করার কোনো মানেই হয় না। শালা রাখ তোর ব্লগ ভিডিও, আসছে সারা বিশ্ব ঘুরবে আর ব্লগ করবে। ব্রো তুমি জানো শাহরুখ খানের থেকেও আমার কত ফ্যান ফলোয়ার?
শাহরুখ খানের মতো ঘুরে স্টার্ট দিয়ে দাঁড়াতে যাবে, অমন সময় ভিজা কাপড় পানি পড়েছিল ছাদে, সেখানে পা স্লিপ কেটে ধপাস করে পড়ে যায়। নিলয়ের অবস্থা দেখে রোদ অয়ন দুজনে হেসে দেয়। এইদিকে নিলয় বেচারা বলে, শালার কপাল, বাড়িতে আসার পর থেকে পড়ে যাবার শনি লেগে আছে আমার পিছনে। রোদের হাসতে দেখে অয়ন হাসি থেমে যায়। অয়ন অপলক দৃষ্টি তাকিয়ে আছে রোদের দিকে। হাসি দিলে গাড়ে টোল পড়ে, যার জন্য আরও বেশি সুন্দর দেখায়। মুগ্ধ চোখে তাকিয়ে আছে অয়ন। হঠাৎ অয়নের এমন দৃষ্টি দেখে থতমত খেয়ে যায় রোদ। চুপ করে সরে আসে, তারপর ছাদ থেকে চলে যায়। রোদ সরে যেতেই হুঁশ আসে অয়নের। তারপর নিলয়ের দিকে তাকিয়ে নিলয়কে উঠে দাঁড় করায়, তারপর নিচে নিয়ে যায়। দুপুর 12:30। বাসার সব রান্নাবান্না শেষ করে যেই না রোদ রুমের দিকে যাবে ফ্রেশ হতে, তখনই হাসি বেগম বলেন, রোদ, এই রোদ শোনো। রোদ পিছন ফিরে তাকায়, তারপর বলে, জি মামি, কিছু বলবে? হাসি বেগম বলে, রোদ তুমি শুভ্র রুমে গিয়ে শুভ্রর রুমটা পরিষ্কার করে আসো, যাও। রোদ কিছুটা চমকে যায়, তারপর ভয়ে ভয়ে বলে, মামি তুমি অন্য কোনো সার্ভেন্টকে পাঠাও না, আমার পুরো শরীর ঘেমে নিয়ে একাকার, আমি পারবো না। হাসি বেগম রাগান্বিত হয়ে ধমক দিয়ে বলেন, তোমাকে বলছি তুমি যাও। রোদ ভয়ে ভয়ে হাঁটা দেয় শুভ্র রুমের দিকে। হাসি বেগম মনে মনে শয়তানি হাসি দেন, তারপর বলে, একবার শুভ্র এই অপয়া মেয়েটাকে দেখো, তারপর ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে এই বাড়ি থেকে। রোদ শুভ্রর রুমের সামনে এসে দাঁড়ায়, ভয়ে ভয়ে দরজা খুলে ভিতরে যায়, কিন্তু ভিতরে কেউ নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলে রোদ তারপর মনে মনে বলে, উনি আসার আগেই রুম পরিষ্কার করে চলে যাব, তাই তাড়াতাড়ি কাজে হাত লাগাই। সারাদিন অনেক ব্যস্ততার কারণে অনেক ক্লান্ত শুভ্র। রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দেবে। হঠাৎ রুমে ঢুকে দেখতে পেল পিছন ঘুরে কেউ দাঁড়িয়ে আছে। শুভ্র বলে ওঠে, কে ওখানে? হঠাৎ পুরুষালী কণ্ঠে চমকে ওঠে রোদ। পিছন ফিরে তাকাতে হাত থেকে শুভ্রকে দেখে হাতে শুভ্রর ফটো সরে পড়ে যায়। শুভ্রকে সামনাসামনি দেখে ভয়ে কাঁপতে থাকে। রোদ ভয়ে থরথর করে কাঁপছে, মনে হচ্ছে প্রাণ পাখি এখনই উড়ে যাবে। ভয়ে ভয়ে শুভ্রর দিকে তাকায়, শুভ্রর দৃষ্টি শান্ত। রোদ ভয়ে ঘামছে, গলা শুকিয়ে গেছে। রোদ শুভ্রর চোখে চোখ রাখে, কিন্তু ভয়ে বেশিক্ষণ চোখ রাখতে পারে না। ভয়ে আবার মাথা নিচু করে নেয়। শুভ্র নিজের হুঁশ আসতেই রাগে চোয়াল শক্ত করে নেয়। রেগে গিয়ে রোদ সামনে দাঁড়ায়, হাত ধরে টানতে টানতে নিচের ড্রয়িং রুমে নিয়ে আসে। তারপর চিৎকার করে হেনা বেগমকে ডাকে। হেনা বেগম নিজের রুমে শুয়েছিলেন। হঠাৎ এমন চিৎকার শুনে নিচে চলে আসেন। শুভ্র চিৎকারে বাড়ি সবাই জড়ো হয়। হেনা খান আসতেই শুভ্র রোদকে ধাক্কা দেয়। রোদ টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে যায়। হেনা বেগম রেগে গিয়ে বলেন, কি হচ্ছে শুভ্র এইসব? কেমন অসভ্যতা! শুভ্র রাগান্বিত হয়ে বলে, এই মেয়ের সাহস হয় কী করে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দেবার? তোমার কথাই আমি ওকে এই বাড়িতে থাকতে দিছি দাদি, কিন্তু ওর এত বড় কলিজা কে দিছে ওরে আমার রুমে যাবার, আমার জিনিসপত্র হাত দিবার? হেনা বেগম বলেন। এইসব কি বলছিস শুভ্র তুই? শুভ্র বলে, আজকের পর থেকে আমি যদি এই মেয়ের আশেপাশে দেখি তো ওকে আমি বাড়ি থেকে বের করব, না ডিরেক্ট গুলি করে মেরে ফেলবো, বলে দিলাম। হেনা বেগম রাগান্বিত হয়ে বলেন, কি সব বলছিস তুই? শুভ্র, তুই ভুলে যাস না রোদ আর তোর সম্পর্ক কি? শুভ্র তাচ্ছিল্য হেসে বলে, ভুলে যাইনি দাদি, অলরেডি সে সম্পর্ক আমি ভুলে গেছি অনেক আগেই। কথাগুলো বলে ধপধপ পা ফেলে চলে যায় শুভ্র। রোদ এখনও ফ্লোরে পড়ে আছে, অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে শুভ্র যাওয়ার দিকে। হেনা বেগম রোদকে ফ্লোর থেকে তোলে। রোদের হাত শুভ্রর এত শক্তভাবে ধরে নিয়ে আসছিল, যার কারণে হাতে লাল দাগ পড়ে আছে। হেনা বেগম রোদের মাথায় হাত বুলিয়ে বলে, চিন্তা করিস না, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। রোদ
টোলমোল চোখে হেনা বেগমের দিকে তাকায়। হেনা বেগম বলে ওঠেন, আচ্ছা রোদ, তোকে না বলেছিলাম শুভ্রর সামনে না যেতে, তাহলে কেন তুই ওর রুমে গেলি? রোদ যখন কিছু বলতে যাবে তখন পিছন থেকে হাসি বেগম রাগি চোখে তাকান। রোদ কিছু না বলে মাথা নিচু করে নেয়। হেনা বেগম বলে ওঠে, আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। মাথা নাড়িয়ে হ্যাঁ বলে রোদ রুমে চলে যায়। বিকাল 4:30। নিলয় বাসা থেকে সেজে গুজে টিপটপ হয়ে বের হচ্ছে। উদ্দেশ্য তার বাইরে ঘুরতে যাবে আর ব্লগ ভিডিও করবে। কাঁধে ক্যামেরা ঝুলানো, বাসা থেকে গেট অবধি আস্তে আস্তে ফোন ক্যামেরায় নিজেকে দেখতে ব্যস্ত ছিল। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে যায়। আর যার সাথে ধাক্কা লেগেছে সে নিলয় উপরে। নিলয় রেগে গিয়ে বলে, ভালো কপাল, পরে দেবার শনি কি আমার সাথে লেগে আছে? দুনিয়ার এত মানুষ থাকতে গায়ের উপরে আবার কেন সকিনা পড়লো? মনে তো হচ্ছে কোনো আলোর বস্তা গায়ে পড়ে আছে। নীলা রেগে উঠে দাঁড়ায়। নিলয় উঠে দাঁড়ায়। নীলা রেগে গিয়ে বলে, এই যে মিস্টার, চোখ কি পকেটে নিয়ে হাঁটেন? মানুষজন কি চোখে পড়ে না? আর আলুর বস্তা কাকে বলছেন হ্যাঁ? নিলয় বিরক্তি হয়ে বলে, আমি না হয় চোখ পকেটে নিয়ে হাঁটি খালাম্মা, আপনি আপনার চোখ তো আপনার চোখের জায়গায় ছিল, তো আপনি এত জায়গায় থাকতে আলোর বস্তার মতো শরীর নিয়ে এসে আমার মতো একটা বাচ্চা ছেলের উপর কেন পড়লেন? আর কতক্ষণ থাকলে হয়তো আমাকে এখন ঢাকা মেডিকেলে ভর্তি করাতে হতো। আল্লাহ বাঁচাইছে, আল্লাহ তুমি একবার বাঁচিয়েছো, হাজার হাজার শুক্রিয়া। আমি রাস্তার পোলাপানগো 5 টাকার চকলেট কিনে বিলাবো, আমিন। নীলা রাগান্বিত হয়ে বলে, এই আপনি কাকে আলুর বস্তা বলছেন হ্যাঁ? নিজেকে বাচ্চা দাবি করছে আবার, দেখতে তো পুরো জলহস্তির মতো। আর আমি না, আপনি আলুর বস্তা, হাতি, গরু, ছাগল, মহিষ, ভেড়া সব আপনি। বলেই রেগে বাড়ির দিকে হাঁটা দেয়। নীলার যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসে। নীলা বাড়ির ভিতরে ঢুকে সোজা হেনা বেগমের রুমে যান। হেনা বেগমের সাথে কথা বলে তারপর রোদের রুমে যায়। রোদ ব্যালকনিতে বসে আছে। নীলা পিছন থেকে চোখ চেপে ধরে। রোদ হেসে বলে, নীলা চোখ ছাড়। নীলা হেসে ওঠে, তারপর বলে, আচ্ছা তুই বুঝলি কি করে আমি? রোদ হেসে বলে, কারণ তুই আমার জানে জিগের দোস্ত তাই। নীলাও হেসে দেয়, তারপর বলে, শোন রোদ, যার জন্য তোর কাছে আসা, কালকে কলেজে নবীনবরণ অনুষ্ঠান, আর তুইও যাচ্ছিস। রোদ বলে, বাসায় অনেক কাজ, আমার যাওয়া হবে না, আর নানু যেতে দিব না আমায়। নীলা বিরক্তি হয়ে বলে, জানতাম আমি তুই এই অজুহাত দিবি, তাই দাদির কাছ থেকে আমি অনুমতি নিয়ে তোর কাছে আসছি। শোন, আমি এখন আর কোনো কথা শুনতে চাই না, তুই কালকে যাবি মানে যাবি। রোদ চুপ করে আছে, কারণ এই মেয়ে যখন বলেছে তাকে নিয়েই ছাড়বে। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে যাব। নীলা খুশিতে রোদকে জড়িয়ে ধরে, তারপর বলে, থ্যাংক ইউ দোস্ত। শোন, কালকে সবাই নীল শাড়ি পরে যাবে, তো আমরাও ম্যাচিং ম্যাচিং শাড়ি পরবো, ওকে? রোদ ভ্রু কুঁচকে বলে, শাড়ি তো আমার নেই, আর শাড়ি পরে গেলে নানু দেখলে সমস্যা হবে। আরে তুই চাপ নিস না, সেটা আমি দেখে নিব। তুই শুধু সকাল সকাল রেডি থাকিস, ওকে? আমি তোকে নিতে আসবো, তারপর আমাদের বাসা থেকে রেডি হয়ে কলেজ যাব। আর আমাদের দুজনের ম্যাচিং শাড়ি আমি কিনে রাখছি, তুই চাপ নিস না, কিচ্ছু হবে না। রোদ আস্তে করে বলে, আচ্ছা ঠিক আছে। এই একটা মানুষ, আর তার নানু আর বড় মামা তাকে ভালোবাসে, যার জন্য এত কিছু সহ্য করেও এই বাড়িতে পড়ে আছে। নীলা বলে, আচ্ছা রোদ, তোদের বাসায় আসার সময় একটা হাদারামকে বেরিয়ে যেতে দেখলাম, কাঁধে ক্যামেরা নিয়ে। কে ওইটা? তুই কার কথা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। হাদারাম আবার কে? নীলা তারপর সব বলে। সব শুনে রোদ হেসে দেয়। আরে ওটা তো নীলয় ভাইয়া। অবাক হয়ে নীলা বলে, রোদ, শুভ্র ভাই কি দেশে এসেছে? রোদ আস্তে করে বলে, আসছে। নীলা বলে, তোকে কিছু করেনি তো? রোদ তাচ্ছিল্য হেসে বলে, আমায় আবার কি করবে? কি সব বলিস? নীলা বলে, সত্যি বলছিস তো রোদ? রোদ মুখে হাসি টেনে বলে, আরে বাবা সত্যি বলছি। আর তুই এখন বাসায় যা, সন্ধ্যা হয়ে আসছে।
নীলা চলে যায় বাসায়। রাত 12:30। শুভ্র আর অয়ন শুভ্রর রুমে অফিসের কিছু জরুরি কাজ করছিল। এমন সময় নিলয় রুমে আসে। তারপর শুভ্রকে বলে। ব্রো, তোমাকে কিছু কথা বলার ছিল। শুভ্র ল্যাপটপের দিকে তাকিয়ে বলে। শুনেছি আমি, কি বলবি বল। ব্রো, আমি বিজনেস থাকতে পারবো না। কেন, কি করবি তাহলে? বাংলা সিনেমার নায়ক জসিমের মতো চানাচুর বিক্রি করবি রাস্তায় রাস্তায়? নিলয় হেসে দিয়ে বলে। ব্রো, তোমার আইডিয়া খারাপ না, তবে এতে অনেক কষ্ট। আমি টিকটক ভিডিও বানাবো আর ব্লগ ভিডিও বানাবো। অয়ন পাশ থেকে বলে ওঠে। তোমার মাথা থেকে এখনো এই ব্লগ ভিডিও বানানোর ভূত নামেনি? হ্যাঁ, ব্রো, তোমরা এভাবে বলো না। বাংলাদেশের কত বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর আছে। আর এটা তো একটা বিজনেস। অয়ন নিলয়কে ব্যঙ্গ করে বলে। তুই কি নিয়ে কন্টেন্ট বানাবি শুনি? নিলয় খুশিতে গটগট হয়ে বলে। তোমার আর শুভ্র ভাইয়ের বাসরাতের হাট ভাঙা ব্লগ নিয়ে ভিডিও বানাবো, তারপর দেখবো একদিন ভাইরাল হবে। কথা শেষ করে যখন সামনের দিকে তাকায়, দেখে শুভ্র রাগী চোখে তাকিয়ে আছে। নিলয় ভয়ে আমতা আমতা করে বলে। ব্রো, আমি কিন্তু মজা করে বলছি। আমি আসলে ব্লগ ভিডিও বানাবো, এই না টুকু তোমাদের সাথে বিজনেসের কাজ দেখাশোনা করব। বলেই পিছন ফিরে দেয় দৌড়, আর বলতে থাকে। ব্লগ ভিডিও পরে বানাবো, আগে জানে বাই চালোই মাবুদ। অয়ন নিলয়ের হঠাৎ ভয়ে দৌড়ে পালিয়ে যাওয়া দেখে ফিক করে হেসে দেয়। আসলে এই নিলয়টা ওনায় এখনো বাচ্চা আছে মনে হচ্ছে, সেই আগের মতোই চঞ্চল দুষ্টু। অয়ন হাসলেও শুভ্রর মুখে গম্ভীরতা ছাপ। সে আগের ন্যায় কাজ করছে। অয়নও নিজের কাজে মনোযোগ দেয়। দুপুর 11টা। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ। হঠাৎ কারো শক্ত হাতের টানে ভিতরে একটা অন্ধকার রুমে চলে যায়। অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না। ভয়ে কেঁপে ওঠে রোদ। যেই না চিৎকার করতে যাবে, এমন সময় মুখ চেপে ধরে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে। রোদ বাসার সবার জন্য নাস্তা বানিয়ে দিয়ে রুমে আসে। সকাল সকাল বাড়ির সামনে গার্ডেনে বসে এক্সারসাইজ করেছিল নিলয়। এমন সময় নীলা তাড়াহুড়ো করে গেট দিয়ে ঢুকছে। নীলাকে দেখে নিলয় জোরে ডাক দেয়। এই যে খালাম্মা, কোথায় যাচ্ছেন আপনি? কারো ডাক শুনে পিছন ফিরে তাকায় নীলা। ভ্রু কুচকে বলে, এই যে কালকের হাদারামটা, আবার আমাকে খালাম্মা ডাকছেন। নিলয় নীলার সামনে এসে দাঁড়ায়, তারপর বলে। এই বাড়িতে কার কাছে আসছেন? নীলা বিরক্তি হয়ে বলে, আপনাকে বলতে যাব কেন? নিলয় হেসে বলে। তো কাকে বলবেন খালাম্মা? নীলা রাগান্বিত হয়ে বলে, এই ছাগলের 3 নাম্বার বাচ্চা, শেওড়া গাছের পেতনির জামাই, আপনি কাকে খালাম্মা বলছেন? হ্যাঁ। নিলয় হেসে দেয়, তারপর বলে। আমি তো আপনার নাম জানি না, তাই খালাম্মা বলে ডাকলাম। যদি নামটা বলতেন তাহলে আর ডাকতাম না খালাম্মা। নীলা রাগান্বিত হয়ে বলে, অসভ্য লোক তো আপনি, নাম জানবেন না তাই বলে খালাম্মা বলবেন? নিলয় বলে। আচ্ছা, তো নামটা বলেন এখন। নীলা রেগে গিয়ে নিলয়কে সামনে থেকে ধাক্কা দেয়। তারপর বাড়ির দিকে যেতে যেতে বলে, আপনার মতো হাদারামকে এই নীলা কখনোই নিজের নাম বলবে না। নীলার কথা শুনে নিলয় হেসে দেয়, আর নীলা বিরক্ত হয়ে বাসার মধ্যে চলে যায়। নীলা রোদের রুমে গিয়ে দেখে রোদ গোসল করে বেরিয়েছে, এখন ফ্যানের নিচে চুল শুকাচ্ছে। নীলা গিয়ে রোদকে জড়িয়ে ধরে। রোদ নীলাকে এত সকাল সকাল এই বাড়িতে দেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, তুই এত সকাল সকাল এখানে? নীলা রোদকে জড়িয়ে থাকা অবস্থায় বলে, আম্মু পাঠিয়েছে আমাদের বাসা থেকে নাস্তা করে, তারপর ওইখান থেকে রেডি হয়ে কলেজ যাব, তাই এত তাড়াতাড়ি তোকে নিতে আসলাম। রোদ কিছুই বলে না। নীলা আবার বলে, আচ্ছা রোদ, এই চৌধুরী বাড়ির ছেলেদের কি মাথার কোনো তার ছেঁড়া নাকি? রোদ বলে, মানে? নীলা তারপর নিলয়ের কথা বলে। রোদ এই কথা শুনে ফিক করে হেসে দেয়। তারপর রোদ বলে, নিলয় ভাই খুব ভালো মানুষ, তবে একটু চঞ্চল টাইপের, সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। নীলা মুখ ভেঙিয়ে বলে, কতটা ভালো বুঝাই যাচ্ছে, আজ তো একটা হাদারাম। রোদ আবার হেসে দেয়, তারপর বলে, আমার ভাইয়ের বদনাম আমার কাছেই করছিস? নীলা আবার মুখ ভেঙিয়ে বলে,
হাদারামকে তো হাদারামই বলবে, এতে আবার বদনামের কি হলো? এখন তুই তাড়াতাড়ি চল, আম্মু তাড়াতাড়ি যেতে বলছে। তারপর রোদ আর নীলা হেনা বেগমের কাছে বলে চলে যায়। সকালের নাস্তা করে এই 3 ঘন্টা ধরে সেজে যাচ্ছে। নীলা আর রোদ ম্যাচিং নীল রঙের সুতি জামদানি শাড়ি পরেছে। রোদকে সেই 1 ঘন্টা ধরে সাজিয়ে যাচ্ছে নীলা। রোদ বিরক্ত হয়ে বলে, নীলা প্লিজ দোস্ত এবার থাম, এইভাবে বসে থাকতে থাকতে কোমর ব্যথা হয়ে গেছে প্লিজ। নীলা বলে, জানু এই তো হয়ে গেছে, আর 5 মিনিট। রোদকে সাজিয়ে আয়নার সামনে দাঁড় করিয়ে দেয়। নীলা তারপর বলে, দেখ তো জানু কেমন লাগছে। রোদ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারছে না, অবাক হয়ে আয়নার দিকে তাকিয়ে আছে। হলদে ফর্সা গায়ে নীল রঙের শাড়ি যেন জল জল করছে, সাথে ম্যাচিং অর্নামেন্টস, সাথে হালকা মেকআপ, ঠোঁটে গাঢ় লিপস্টিক। জীবনে প্রথম শাড়ি পরেছে রোদ, নিজেকে দেখে নিজেই মুগ্ধ হচ্ছে। নীলা হেসে বলে, জানো ওকে যা লাগছে না, কি বলবো, আমি যদি মেয়ে না হয়ে ছেলে হতাম তাহলে তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করতাম। রোদ ফিক করে হেসে দেয়। নীলা চোখ থেকে কাজল এনে রোদের কানের পাশে লাগিয়ে দিয়ে বলে, ইস আমার জানুর যেন কারোর নজর না লাগে। তারপর দুজন মিলে কলেজ যায়। কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে রোদ। ভিতরে যেতে ভীষণ লজ্জা লাগছে, এইভাবে কখনো শাড়ি পরে বাহিরে আসা হয়নি। নীলা বিরক্ত হয়ে বলে, আরে শালি এত লজ্জা পাবার কি আছে, ভিতরে চল। অনুষ্ঠান শুরু হয়ে গেছে। রোদ বলে ওঠে, নীলা দোস্ত ভীষণ অস্থির লাগছে, ভয় করছে ভীষণ। নীলা বলে, আরে জানো কিচ্ছু হবে না, তুই ভিতরে চল। তারপর দুজন কলেজের ভিতরে চলে যায়। নীলা বলে, আরে জানো কিচ্ছু হবে না, তুই ভিতরে চল। তারপর দুজন কলেজের ভিতরে চলে যায়। দুইজন কলেজের ভিতরে গিয়ে চেয়ারে বসে। হঠাৎ চোখ সামনের স্টেজে শুভ্রকে দেখে ভয়ে কেঁপে ওঠে রোদ। একটু পাশে খেয়াল করতেই দেখে অয়ন পাশে একটা চেয়ারে বসে আছে, আর স্টেজের পাশে দাঁড়িয়ে আছে নিলয়, ভিডিও করছে। রোদকে এইভাবে ভয় পেতে দেখে নীলা বলে, এমন করছিস কেন, কি হয়েছে? রোদ নীলাকে বলে, আচ্ছা তুই কি জানতি শুভ্র ভাই এখানে আসবে? নীলা আস্তে করে বলে, কেন? রোদ বলে, তাহলে আমাকে কেন বললি না? আমি যদি বলতাম যে শুভ্র ভাই এই অনুষ্ঠানে আসবে, তাহলে কি তুই আসতি এই অনুষ্ঠানে? তাই বলিনি। রোদ রেগে গিয়ে বলে, না বলে তুই একদম ঠিক করিসনি। তুই জানিস ওই লোকটা বলেছে উনি যদি তার আশেপাশে আমাকে দেখে তাহলে আমাকে গুলি করে মারবে। আরে বেবি কুল, কিচ্ছু করবে না। আর তোর এই কলেজে আসার রাইট আছে, আর এটা তো তোর বাড়ি না, কিচ্ছু করবে না, চাপ নিস না। রোদেরও তারপরেও যেন ভয় কমে না, কেমন যেন অস্থির লাগতে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে আসছিল রোদ, হঠাৎ কারো হ্যাঁচকা টানে কালো অন্ধকার রুমের মধ্যে নিয়ে যায়। ভয়ে কেঁপে ওঠে রোদ। যখনই চিৎকার দিতে যাবে এমন সময় মুখ চেপে ধরে, ভয়ে যেন প্রাণ পাখি উড়ে যাচ্ছে। হঠাৎ গলায় কারো গরম নিঃশ্বাস পড়তেই রোদ থরথর করে কেঁপে ওঠে। অন্ধকারে অবয়বটি দেয়ালের সাথে চেপে ধরে। হঠাৎ গলায় ঠোঁটের স্পর্শ পেতেই রোদের পুরো শরীর কেঁপে ওঠে। ধাক্কা দিয়েও অন্ধকারে অবয়বকে সরাতে পারে না। চোখ বন্ধ করে থরথর করে কাঁপছে রোদ। মিনিট খানেক পর কারো সারা শব্দ না পেয়ে চোখ খুলে তাকায় সামনে। এখন কাউকে দেখতে পায় না। দৌড়ে অন্ধকার রুম থেকে বেরিয়ে আসে রোদ। বাহিরে এসে জোরে জোরে শ্বাস নিতে থাকে। আশেপাশে চোখ ভুলিয়ে দেখে, কিন্তু কেউ নেই। এখানে কিছু দূর যেতেই অয়ন ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে। রোদ কিছুটা সাহস নিয়ে বলে, অয়ন ভাই আপনি এখানে কি করছেন? পিছন ফিরে তাকায় অয়ন, আমতা আমতা করে বলে, আসলে একটা জরুরি কল আসছিল, ওই দিক থেকে অনেক শব্দ আসছে তো তাই এখানে কথা বলতে আসছিলাম। রোদ আস্তে করে বলে। ও। অয়ন কেমন করে যেন তাকিয়ে আছে রোদের দিকে, তারপর বলে,
নীল শাড়িতে তোমাকে অসম্ভব সুন্দর লাগছে রোদ। রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। অয়ন মুচকি হাসে। রোদ আস্তে করে বলে, অয়ন ভাই আপনারা এখানে? আমাদের ইনভাইটেশন ছিল, আর চাচা জানো অনেক জোর করে আসার জন্য। আমি সুব্রত এই কলেজ থেকেই পড়াশোনা করেছি, সেই সুবাদে চিফ গেস্ট হয়ে এসেছি। ওহ, আচ্ছা চলো একসাথে যাই, অনুষ্ঠান তো শেষ। রোদ কিছু না বলে অয়নের পিছনে পিছন হাঁটতে থাকে। আধা ঘন্টা আগে নীলা গেছিল রোদকে বসিয়ে রেখে আইসক্রিম আনতে, আর এইদিকে রোদের ওয়াশরুম যেতে হয়। অনেকক্ষণ অপেক্ষা করে নীলার জন্য, যে নীলাকে নিয়ে যাবে, কিন্তু নীলা আসার নামই নেই। তারপর একাই চলে যায়। তারপর অনাকাঙ্ক্ষিতভাবে এই ঘটনা ঘটে। এইদিকে রোদকে নীলা খুঁজতে খুঁজতে হয়রান। রোদকে আসতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরে, তারপর বলে, জানু কই গেছিলি তুই? তোকে আমি খুঁজতে খুঁজতে শেষ। রোদ তার সব বলে, কিন্তু সেই অন্ধকার রুমের ঘটনাটা চেপে যায়। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আর আজকের দিনের ঘটে যাওয়া ঘটনা ভাবছে। আর আনমনে বলে ওঠে, আচ্ছা সে কি ভুলে গেছে? সব এত এত স্মৃতি সব কিছু হয়তো বা ভুলেই গেছে। রোদ দীর্ঘশ্বাস ফেলে। তারপর ছাদ থেকে নেমে রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। আজকে অয়নের বোন নীরাকে পাত্রপক্ষ দেখতে এসেছে বাড়িতে। আজ অনেক কাজ। সকাল সকাল উঠে কাজে লেগে পড়ে রোদ। নীরাকে দেখে পাত্রপক্ষের পছন্দ হয়েছে, আর তারা আংটি পরিয়ে বিয়ের দিন তারিখও ঠিক করে গেছে। রোদ নীরাকে যখন দেখতে আসে পুরোটা সময় রুমে ছিল, রুম থেকে বের হয়নি, কারণ এর আগের বার অনেক ঝামেলা হয়েছিল। এর আগের বার পাত্রপক্ষ নীরাকে দেখতে এসে রোদকে পছন্দ করে, আর এই নিয়ে হাসি বেগম অনেক তুলকালাম বাজায়। বাসায় আর রোদকেও খুব বাজে বাজে কথা বলেন, এমনকি গায়েও হাত তোলে। তাই রোদ সব কাজ করেই আগে আগে রুমে এসে পড়ে, কারণ সে চায় না এই বাড়িতে তার জন্য আর ঝামেলা হোক। নীরা আর অহনা সাথে রোদের ভালো সম্পর্ক থাকলেও টিনা রোদকে একদম সহ্য করতে পারে না। কথায় কথায় অপমান করে, আজে বাজে কথা বলে। আর হাসি বেগম আর মীরা বেগম দোষ পেলেই গায়ে হাত তোলে। যতদিন রোদের মামুনি ছিল সে কখনো মায়ের অভাব বুঝায়নি, কিন্তু মামুনি চলে যাবার পর থেকে বাস্তবতা শিখেছে, মানুষ চিনেছে। রোদ শুভ্র আম্মুর ফটো নিয়ে কাঁদছে আর বলছে, আচ্ছা মামুনি, তুমি তো জানতে আমার কোনো দোষ ছিল না, তাহলে শুভ্র ভাই কেন আমাকে এত ঘৃণা করে? কেন ভুল না করে কেন এত শাস্তি পাচ্ছি আমি? মামুনি, এই বাড়িটা আমার নরক মনে হয়। কেউ ভালোবাসে না আমায়। মা বাবা চলে গেল, তারপর তুমিও চলে গেলে আমায় ছেড়ে। আমাকে ভালোবাসার জন্য এই পৃথিবীতে আর কোনো মানুষ রইল না মামুনি, কেউ রইল না। বিকাল 4:30। ছাদে বসে ফুল গাছে পানি দিচ্ছিল রোদ। হঠাৎ শুভ্র কোথা থেকে এসে ঠাস ঠাস দুটো থাপ্পড় দেয় রোদকে। রোদ ভয়ে কেঁপে ওঠে। রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে আছে শুভ্র। রোদের চুলের মুঠি ধরে চেপে ধরে মুখের কাছে এনে বলে, হাপ্পট একটা মেয়ে আমার কথার অবাধ্য হোস। তোর কলিজা কত বড় হয়েছে? হ্যাঁ, আজকে তোকে খুন করে কলিজা বের করে দেখবো তোর কলিজা কত বড় হয়েছে। রোদ ভয়ে ব্যথায় জোরে কেঁদে ওঠে। রোদের কান্না যেন শুভ্রের রাগে আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রোদকে দেয়ালের সাথে চেপে ধরে গলা টিপে ধরে, তারপর রাগে রিরি করতে করতে বলে, তোর মতো একটা হাফ ফুট থার্ড ক্লাস মেয়ে আসছে এই শুভ্র চৌধুরীকে জ্বালাতন করতে? না, তুই আমাকে জ্বালাতে আসবি তো আমার রাগের উত্তপ্ত আগুনে তোকে পুড়িয়ে মারবো আমি। শুভ্র এত জোরে গলা চেপে ধরেছে যে নিঃশ্বাস নিতে পারছে না রোদ। আর কিছুক্ষণ যদি এইভাবে গলা চেপে ধরে রাখে তাহলে এইখানে হয়তো ইন্নালিল্লাহ হয়ে যাবে। মনে মনে কালেমা পড়ছে রোদ, আজই বুঝি তার শেষ দিন। হঠাৎ গলা ছেড়ে দিয়ে শুভ্র ধাক্কা মারে। রোদ ছাদের ফ্লোরে পড়ে যায়। পড়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে আর কাশতে থাকে। শুভ রাগান্বিত হয়ে বলে, আমি তোকে বলেছিলাম আমার রুমে আসতে, কিন্তু তোর দেখি কলিজা অনেক বড় হয়ে গেছে। আমার কথা শুনিস না, আমার অবাধ্য হোস। কিছুক্ষণ চুপ থেকে আবার বলে,
রোদ, তোকে আমি 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমার রুমে আয়। বলেই ধপ ধপ পা ফেলে নিচে চলে যায়। রোদ এখনও ফ্লোরে পড়ে আছে, আস্তে করে উঠে দাঁড়ায়। তারপর কিছুক্ষণ আগের কথা ভাবতে থাকে। কিছুক্ষণ আগে রোদ দুপুরের খাবার খেয়ে রুমে বসে বই পড়ছিল। এমন সময় এই বাড়ির একজন কাজের লোক এসে বলেন, রোদমা শুনছো? কারো ডাক শুনে বই থেকে মাথা তুলে তাকায় রোদ। রহিমা খালাকে বলে। খালা কিছু বলবে? রহিমা খালা আমতা আমতা করে বলে, আসলে মা, তোমাকে শুভ্র বাবাজি ডাকছে তার রুমে। রোদ ভয়ে কেঁপে ওঠে। তারপর মনে মনে বলে, এই লোক আমাকে ডাকছে কেন? রহিমা খালা আবার বলে। রোদমা, তোমাকে তাড়াতাড়ি যেতে বলছে। রোদ ভয়ে ভয়ে রহিমা খালার দিকে তাকায়। তারপর বলে, আমাকে কেন ডাকছে খালা? আমি জানি না মা কেন ডাকছে, শুধু বললো তোমাকে তাড়াতাড়ি রুমে যেতে। রোদ কিছুটা ঘাবড়ে গিয়ে বলে, তুমি যাও, আমি যাচ্ছি। রহিমা খালা চলে যায়। কিন্তু রোদ শুভ্র রুমে যায় না। অনেকক্ষণ রুমে বসেছিল। তারপর ছাদে চলে যায়, কারণ সে জেনে শুনে বাঘের খাঁচায় নিজেকে শিকার বানাতে চায় না। তারপর এই ঘটনা ঘটে। রোদ গুটি গুটি পায়ে হেঁটে শুভ্র রুমের সামনে দাঁড়ায় আর দোয়া পড়তে থাকে। আস্তে করে রুমের দরজা খুলে ভিতরে যায়। শুভ্র বেডের উপর বসে আছে। হঠাৎ দরজা খোলার আওয়াজে শুভ্র রোদের দিকে তাকায়। মাথা নিচু করে আছে রোদ। শুভ্র গম্ভীর স্বরে বলে, এইদিকে আমার সামনে আয়। রোদ শুভ্রের কথা মতো সামনে গিয়ে দাঁড়ায়। শুভ্র আবার গম্ভীর স্বরে বলে ওঠে, আচ্ছা, তোকে বলেছিলাম 5 মিনিটের মধ্যে রুমে আসতে, কিন্তু তুই 2 মিনিট লেট করে আসছিস। এখন কি শাস্তি দেওয়া যায় তাই বল। শুভ্র কিছুক্ষণ থেমে আবার বলে, তোকে আমি বলেছিলাম আমার আশেপাশে না আসতে, তুই কি আমার কথা শুনেছিস? এখন তো তোকে এর শাস্তিও পেতে হবে। রোদ মাথা নিচু করে ভয়ে কাঁপছে। শুভ্র আবার বলে, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? তোকে আমি আমার ব্যালকনি থেকে নিচে ফেলে দিলে কেমন হয়? 3 তলা থেকে পড়লে তোর মতো পুচকে মেয়ের হাত পা হাড়গোড় আর শরীরে থাকবে না। এইটাই বেস্ট হবে, কি বলিস? রোদ চমকে ওঠে, মাথা তুলে তাকায় শুভ্রের দিকে। সত্যি সত্যি কি এই লোক তাকে ফেলে দেবে? ভয়ে কষ্টে রোদের চোখে পানি চলে আসে। টলমল চোখে তাকিয়ে আছে, কান্নার জন্য মুখ লাল হয়ে আছে, চোখগুলো ফুলে গেছে। কিছুক্ষণ পর পর ঠোঁট কেঁপে উঠছে। শুভ্র আস্তে করে রোদের সামনে দাঁড়ায়, কেমন ভাবে যেন তাকিয়ে আছে। রোদ ভয়ে কেঁপে ওঠে। আচ্ছা, এই লোক কি তাকে সত্যি ফেলে দেবে? শুভ্র আস্তে করে সামনে এসে দাঁড়ায়। রোদ ভয়ে কাঁপছে, চোখে পানি টলমল করছে। শুভ্র আস্তে করে রোদের 2 গালে হাত রেখে নিজের মুখের কাছে নিয়ে আসে। রোদ সমস্ত শরীরে যেন থরথর করে কেঁপে ওঠে। শুভ্রের গরম নিঃশ্বাস রোদের মুখে পড়ছে। শুভ্রের মনে হচ্ছে সে কোনো ঘরের মধ্যে আছে। রোদের ঠোঁট তর করে কাঁপছে। শুভ্র যখনই রোদের ঠোঁটের দিকে নিজের ঠোঁট নেয়, তখনই হঠাৎ নিলয়ের চিৎকার আসে। হঠাৎ কারো চিৎকার শুনে দুজনে ছিটকে দূরে সরে যায়। হুঁশ ফিরে শুভ্রের, সামনে তাকিয়ে দেখে নিলয় ফ্লোরে পড়ে আছে। রোদের মনে হয়েছিল সে এক্ষুনি জ্ঞান হারাবে। রোদ শুভ্রের হাত থেকে ছাড়া পেয়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। এইদিকে শুভ্র বিরক্ত হয়ে তাকায় নিলয়ের দিকে। শুভ্র ভেবে পাচ্ছে না এই গাধা হঠাৎ বেহুশ হলো কেন। শুভ্র নিলয়ের মুখে পানি ছুঁড়ে মারে। নিলয় চিৎকার করে ওঠে আর বলতে থাকে, বাচ্চা হোমাই, আমি নদীতে ডুবে যাচ্ছি। শুভ্র রাগে জোরে ধমক দিয়ে বলে। স্টপ নিলয়, কি হচ্ছে? গাধার মতো লাফাচ্ছিস কেন? নিলয় থেমে যায়, শুভ্রের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। তারপর বলে, ব্রো, এখানে কি হচ্ছিল? রুমের আশেপাশে তাকায় নিলয়। তারপর শুভ্রের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এমন সময় শুভ্র রাগী কণ্ঠে বলে, আউট! নিলয় হাবলার মতো তাকিয়ে আছে শুভ্রের দিকে। আবার কিছু বলতে যাবে, এমন সময় শুভ্র আবার বলে ওঠে, আর একটা কথা বলবি তো ঠ্যাং ভেঙে হাতে ধরিয়ে দেবো। নিলয় ভয়ে ঢোক গেলে। তারপর দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। দৌড়ে যেতে যেতে বলে, আগে নিজের যান বাঁচানোর ফরজ, পরে সব কিছু। আর এইদিকে শুভ্র নিজের মাথা চেপে ধরে, বেডের উপরে বসে পড়ে। তারপর বলে, নো 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 শুভ্র, তুই এটা কি করতে যাচ্ছিলি? এভাবে এই মেয়ের প্রতি দুর্বল হলে চলবে না।
এই মেয়ের কাছে থেকে দূরে থাকতে হবে। আর এই মেয়েকে তুই ঘৃণা করিস, ঘৃণা আর কিচ্ছু না। শুভ্র নিজের রাগে চোয়াল শক্ত করে, দেয়ালে ঘুষি মারতে থাকে, হাত কেটে রক্ত পড়ছে। সকাল 10:30। শুভ্র সিঁড়ি দিয়ে নিচে নামছিল, অফিস যাবে। এমন সময় কোথা থেকে একটা মেয়ে দৌড়ে এসে শুভ্রকে জড়িয়ে ধরে। রোদ সেই যে শুভ্রের রুম থেকে বেরিয়ে এসেছে, তারপর থেকে আর রুম থেকে বের হয়নি। ভয়ে তার শরীর এখনও থরথর করে কাঁপছে। তখন কার কথা মনে পড়লেই শরীর শিউরে উঠছে। শুভ্রের হাতে থাপ্পড়ে রোদের গাল লাল হয়ে আছে, এখনও মনে হচ্ছে গাল অবশ হয়ে আছে। রাত 12:30। রোদ ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে, আর আনমনে বলে ওঠে, যেই হাতগুলো একদিন আমার হাত শক্ত করে ধরে রাখার কথা ছিল, আজ সেইগুলো আমাকে আঘাত করে। রোদ ফুপিয়ে কেঁদে ওঠে, তারপর আবার বলে ওঠে, আব্বু আম্মু, তোমরা আমাকে কেন একা করে গেলে? আমাকেও নিয়ে যেতে তোমাদের সাথে। তোমাদের সেই রোদ ভালো নেই, একটুও ভালো নেই। রোদ কাঁদতে কাঁদতে ছাদের ফ্লোরে বসে পড়ে, তারপর বলে, যখন আঘাত পাই তখন বুঝি আমার হাত ধরে বলার মতো কেউ নাই যে আমি আছি। কষ্ট পেলে সবার মা বাবা বুকে টেনে নেয়, আর আমি শুধু আকাশের দিকে তাকিয়ে ভাবি, আমার বুকে টানার মানুষ কোথায়? আমার চোখের পানি মুছে দেবার মতো মানুষ নেই, কেউ নেই, কেউ না। রোদ চোখের পানি হাত দিয়ে মুছে ওঠে, দাঁড়ায়, আবার ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, আকাশ, তুই তো সবার মাথার উপরে ছায়া হয়ে থাকিস, আর আমার মাথার উপরে কোনো একটা আপন মানুষের ছায়াও নেই। সকাল 10:30। চৌধুরী বাড়িতে আজ খুশির আমেজ। নীরার মেহেদি অনুষ্ঠান আজকে, তারপর কালকে হলুদ, পরের দিন বিয়ে। পুরো বাড়ি সাজানো হচ্ছে। রোদ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে, নামাজ পড়ে বাড়ির কাজে নেমে যায়। রান্নাঘরে কাজ করছে রোদ। এইদিকে শুভ্র রুম থেকে রেডি হয়ে অফিসে যাচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতেই হঠাৎ কোথা থেকে একটা মেয়ে এসে শুভ্র বেবি বলে জড়িয়ে ধরে। আশেপাশে মেহমানরা কেমন করে যেন তাকিয়ে আছে। শুভ্র কিছুটা বিরক্ত হয়ে তারপর চাপা স্বরে বলে, হোয়াট দ্য হিল, কি হচ্ছে কি রিয়া? বলেই নিজের কাছ থেকে সরিয়ে দেয়। রিয়া মেকি হেসে বলে, আরে কুল বেবি, এতটা হাইপার হচ্ছিস কেন? বলে শুভ্রের হাত জড়িয়ে ধরে। শুভ্র রেগে যায়, কিন্তু আশেপাশে মেহমান থাকায় কিছু বলতে পারে না। রাগান্বিত হয়ে ধপ ধপ পা ফেলে চলে যায়। কিছুক্ষণ আগে রোদ রান্নাঘর থেকে মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসছিল। ড্রয়িং রুমে তখনই চোখ পড়ে শুভ্রের দিকে। শুভ্র একটা মেয়েকে জড়িয়ে ধরে আছে, সাথে সাথে সেখান থেকে চলে আসে। রোদ এই মেয়েকে ভালো করেই চেনে, হাসি বেগমের বোনের মেয়ে, অয়নের খালাতো বোন, আমেরিকা থাকে। রোদ দীর্ঘশ্বাস ফেলে তারপর মনে মনে বলে ওঠে, যে কখনো আমার ছিলই না, তার জন্য কষ্ট পেয়ে কি লাভ? হঠাৎ রোদকে আরাব চৌধুরী ডাকে। রোদ আরাব চৌধুরীর সামনে দাঁড়িয়ে বলে, মামা, তুমি কখন এলে? আর কেমন আছো তুমি? আরাব চৌধুরী হেসে রোদের মাথায় হাত বুলিয়ে বলে, আমি কালকে রাতে এসেছি মামুনি, আর আমি ভালো আছি। তুই কেমন আছিস? আর তোর কোনো সমস্যা হচ্ছে না তো? রোদ হেসে বলে, আমি ভালো আছি মামা, কোনো সমস্যা হচ্ছে না। আরাব চৌধুরী নিজের বিজনেসের কাজে দেশের বাইরে ছিল। আরাব চৌধুরী রোদের দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর বলে, রোদ মামুনি, তোকে শুভ্রর কিছু বলেছে বা কিছু করেছে? রোদ আমতা আমতা করে বলে, না মামা, উনি আমাকে কিছুই বলেনি। হঠাৎ আরাব চৌধুরী চোখ পড়ে রোদের গালে, গাল লাল হয়ে আছে। আরাব চৌধুরী ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, রোদ তোর গালে কি হয়েছে? রোদ কিছুটা চমকে যায়, তারপর বলে, মামা, আসলে অ্যালার্জি হয়েছে, আমার গাল অনেক চুলকায়, আর এই জন্য হয়তো লাল হয়ে আছে। মামা, আমাকে নানু ডাকছে, আমি যাই। তাড়াতাড়ি রোদ সেখান থেকে এসে পড়ে। ওড়না ভালো করে মাথায় দিয়ে রাখে, যেন কেউ গালের দাগ দেখতে না পায়। পার্লার থেকে 4 জন মেয়ে এসেছে নীরাকে মেহেদি পরাতে। রুমে বসে মেহেদি দিচ্ছে নীরা, সাথে টিনা, রিয়া,
অহনা এরাও আছে। রোদ যাচ্ছে সবার জন্য নাস্তা নিয়ে। নাস্তা দিয়ে আসতে যাবে, তখনই অহনা বলে, রোদ, তুমি মেহেদি পরবে না? রোদ পিছন ফিরে তাকিয়ে বলে। না আপু। নীরা বিরক্তি হয়ে বলে, রোদ, এখানে সবাই মেহেদি পড়ছে, তুইও পড়বি। আর কোনো কথা শুনতে চায় না। রোদ আর কিছু বলে না, কিন্তু রিয়া আর টিনা রাগে ফুঁসছে। এই বাহিরের মেয়েটাকে নিয়ে এত আদিক্ষেতা কিসের বোঝে না, কিন্তু সামনে নীরা থাকায় কেউ কিছু বলতে পারে না। 1 ঘন্টা ধরে রোদকে মেহেদি দিয়ে দেয়। সবার হাতে মেহেদি দেওয়া শেষ। সবাই হাত ধুয়ে এসেছে আর একজন একজন করে মেহেদি রং দেখছে যে কার মেহেদি রং গাঢ় হয়েছে। রোদের হাতের মেহেদি শুকাতে অহনা বলে ওঠে, রোদ, তুমি যাও মেহেদি ধুয়ে আসো, এখন দেখব তোমার মেহেদির রং কতটা গাঢ় হয়েছে। আর যার মেহেদি রং যত বেশি গাঢ় হয় তার বর তাকে তত বেশি ভালোবাসে। রোদ মেহেদি ধুয়ে আসে ওয়াশরুম থেকে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে রোদের হাতের দিকে। অহনা বলে ওঠে, ওয়াও রোদ, এত সুন্দর রং হয়েছে এই অল্প সময়। রোদ, তোর বর দেখছি তোকে খুব ভালোবাসে রে। তা আমাদের দুলাভাই কোথা থেকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসে রে? রোদ লজ্জায় মাথা নিচু করে নেয়। টিনা আর রিয়া রাগে ফুঁসতে থাকে। রিয়া মনে মনে বলে, যত সব আদিক্ষেতা। অহনা রোদের কাছে গিয়ে বলে, আহারে লজ্জাবতী লাজুকলতা, আর লজ্জা পেতে হবে না। নিলয় বাসার বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে শাহরুখ খানের পোজ দিতে, কিন্তু পারছেই না। এমন সময় নীলা আসে ফোনে কথা বলতে বলতে। এমন সময় নিলয়ের সাথে ধাক্কা লাগে। নিলয় গিয়ে মাটিতে পড়ে যায় আর নীলা কিছুটা দূরে ছিটকে যায়। নীলা সামনে নিলয়কে দেখে, রাগান্বিত হয়ে বলে, শালার কপালটাই ফুটো, এই বাড়িতে আসলেই এত মানুষ থাকতে এই হাদারামের সাথে কেন ধাক্কা খেতে হয়? হ্যাঁ? রাগে গজগজ করতে করতে নীলা উঠে দাঁড়ায়। তারপর বলে, সমস্যা কি আপনার? হ্যাঁ, এত লোক থাকতে আমার সামনে এসে পড়তে হবে? নিলয় উঠে এসে নীলার সামনে দাঁড়ায়। তারপর বলে, খালাম্মা, আমি এখানে। নীলা খালাম্মা ডাক শুনে রাগে ফুঁসতে থাকে। নিলয় হাত হঠাৎ ভিজে ভিজে লাগে। প্যান্ট পিছনে কেমন ভিজে ভিজে, চারপাশ তো শুকনো আছে, তাহলে প্যান্ট তার হাত ভিজলো কিভাবে? হাতটা নাকের কাছে আনতেই একটা বাজে গন্ধ আসে নাকে। আর নিলয় ওয়াকফু বলে। নীলা ভ্রু কুঁচকে নিলয়ের দিকে তাকায়। পাশ থেকে একটা 7-8 বছরের ছেলে বলে ওঠে, ভাইয়া, তুমি যেখানে পড়ে গিয়েছো সেখানে কিছুক্ষণ আগে আমি হিসু করেছি। বলেই ফিক করে হেসে ফেলে। নীলাও ফিক করে হেসে দেয়। তারপর বলে, একদম ঠিক হয়েছে। বলেই হাসতে হাসতে চলে যায়। নিলয় রাগি চোখে তাকিয়ে আছে বাচ্চাটার দিকে। দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যায়। এমন সময় আবার একই জায়গা ঠাস করে পড়ে যায়। বাচ্চা ছেলেটা আবার হাসতে থাকে, তারপর দৌড়ে চলে যায়। নিলয় রাগে দুঃখে বাড়ির ভিতরে যায় গোসল করতে। এইদিকে রোদ নিজের রুম থেকে বেরিয়ে নিচে যাচ্ছিল। এমন সময় অয়ন ডাক দিয়ে বলে ওঠে, রোদ, কোথায় যাচ্ছ? রোদের পা থেমে যায়। পিছন ফিরে তাকিয়ে দেখে অয়ন হাসি মুখে দাঁড়িয়ে আছে। রোদ আমতা আমতা করে বলে, ভাইয়া কিছু বলবেন? অয়ন রোদের হাতের দিকে তাকিয়ে বলে, না, মানে এমনি ডাক দিছিলাম। কোথায় যাচ্ছ? নিচে যাচ্ছি ভাইয়া, কাজ আছে। হাতের মেহেদি দিয়েছো, খুব সুন্দর লাগছে। রোদ লজ্জা পেয়ে মাথা নিচু করে বলে ওঠে, ধন্যবাদ ভাইয়া। অয়ন কাঁদো কাঁদো মুখ বানিয়ে বলে। এভাবে ভাইয়া ডেকো না রোদ, যে কোনো সময় হার্ট অ্যাটাক হতে পারে। রোদ কিছুটা অবাক হয়ে তাকায় অয়নের দিকে। অয়ন হেসে দেয়, তারপর বলে, তোমার মুখের ভাইয়া ডাকটা বেমানান। রোদ আমতা আমতা করে বলে, আমার কাজ আছে ভাইয়া, আমি যাই। বলে আর দাঁড়ায় না, সেখান থেকে নিচে চলে যায়। রাত 8:30। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে বাসায় ফিরছে শুভ্র। কোনো এক কারণে মাথা গরম হয়ে আছে। বাসার ভিতরে ড্রয়িং রুমে ঢোকে। হঠাৎ গায়ে এসে শরবত পড়ে। রাগে চোয়াল শক্ত করে সামনে তাকায়। রোদকে সামনে দেখে যেন রাগ আরও দ্বিগুণ বেড়ে যায়।
ঠাস করে থাপ্পড় বসে দেয় রোদের গালে। বাড়ির সব মেহমান কেমন করে যেন তাকিয়ে আছে, কিন্তু ভয়ে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না। রোদ ভয়ে কাঁপছে, টলমল চোখের নিচে দিকে তাকিয়ে আছে। শুভ্রর আগে চোয়াল শক্ত করে বলে, থার্ড ক্লাস একটা মেয়ে, আমি যেন তোকে আমার সামনে না দেখি। বলেই রাগে ধপধপ পা ফেলে নিজের রুমের দিকে চলে যায়। আজকে রোদ অনেকটা কষ্ট পেয়েছে, ইচ্ছে করছে নিজেকে শেষ করে দিতে। আত্মহত্যা যদি মহাপাপ না হতো তাহলে কবে নিজেকে শেষ করে দিত। আশেপাশে মানুষ কেমন করে যেন তাকিয়ে আছে। রোদের বুক ফেটে কান্না আসে। দৌড়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে বেডের উপরে শুয়ে কাঁদতে থাকে। তারপর বলে, আচ্ছা, আমি এতটাই অপছন্দের যে সবার সামনে অপমান করতে একবারও ভাবলেন না শুভ্র ভাই? এইদিকে নীলা রোদকে খোঁজে। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা রুমের সামনে এসে দাঁড়ায়। রুমের ভিতরে দরজা হালকা চাপানো। ভিতরে ঢুকে আসে, পাশে তাকায়। নিলয় গায়ে সন্ধ্যায় জোশ ফেলে দৌড় দেয় সেই বাচ্চাটি। নিলয় আজ গোসল করতে করতে জীবন শেষ। পুরো শরীর কেমন ছেটে হয়ে আসে, তাই এই রাতের বেলা গোসল করে। কোমরে তোয়ালে পেঁচিয়ে বের হচ্ছিল নিলয়। রুমে এসে তোয়ালে খুলে আবার পেঁচাতে যাবে, এমন সময় সামনে থেকে জোরে চিৎকার করে দেয় কেউ। সামনে নীলাকে দেখে হাত থেকে তোয়ালে নিচে পড়ে যায়, আর নীলা অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। নিলয় নীলাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে দৌড়ে নীলার কাছে যায়। একবার নিজের দিকে তাকিয়ে দৌড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে যায়। চেঞ্জ করে এসে নীলার মুখে পানির ছিটে দেয়। পিট পিট করে চোখ খুলে নীলা। সামনে নিলয় দেখে না বলে জোরে চিৎকার দিয়ে আবার অজ্ঞান হয়ে যায়। নিলয় কিছুটা ঘাবড়ে যায়, তারপর বলে, হ্যালা, তুমি আমার কপালে কোন শনি দশা লাগিয়ে দিছো? আমার মান সম্মান থাকলো না। এই মেয়ের সামনেই কেন আমার ইজ্জতের ফালুদা করতে হলো? নিলয় আবার নীলার মুখে পানি দেয়। নীলা চোখ খুলে নিজের দিকে নিলয়কে ঝুঁকে থাকতে দেখে ধাক্কা দিয়ে উঠে দাঁড়ায়, আর রাগী চোখে তাকিয়ে বলে, অসভ্য লোক, আগে আপনাকে জানতাম আপনি হাদারাম, এখন তো দেখছি আস্ত একটা লুসু। সি এই মেয়ে নিজে আমার সতীত্ব হরণ করে, আবার আমাকেই লুচু বলতে আছো? হ্যাঁ, তুমি পুরুষ নির্যাতন করেছো। আমি তোমার নামে মামলা দেব। তোমার জন্য আমার কারোর সাথে বিয়ে হবে না। নীলা রেগে বলে, আপনার মতো অসভ্য লোক আমি একটাও দেখিনি। ইচ্ছে করতে আসে পচা ডোবায় চপিয়ে মারতে। অসভ্য লোক বলেই রাগে গজগজ করতে রুম থেকে বেরিয়ে যায়। আসলে নীলা রোদকে খোঁজে। শুভ্র রোদকে থাপ্পড় মারছে, সেটা সে পড়ে শুনেছে। শুনেই রোদের রুমে ছুটে আসে, কিন্তু সেখানে পায় না। তারপর ছাদে গিয়ে দেখে, সেখানে না পেয়ে বাড়ির সব রুমে খুঁজতে থাকে। তখনই হঠাৎ নিলয়ের রুমে ঢুকে যায়, কিন্তু সে জানতো না যে ওইটা নিলয়ের রুম। তাহলে জীবনেও ওই গাধার রুমে যেত না। নীলা আবার রোদের রুমের দিকে হাঁটা দেয়। রুমে গিয়ে দেখে রোদ ঘুমিয়ে আছে। কান্না করার ফলে চোখ মুখ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর ঘুমের মধ্যে ঠোঁট কেঁপে উঠছে। এক মনে নীলা রোদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এত মায়া ভরা একটা মেয়েকে কিভাবে আঘাত করে এই বাড়ির লোকগুলো? একটুও কি মায়া লাগে না? নীলা কথাগুলো বলে রোদের পাশে রোদকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। নীলা জড়িয়ে ধরতেই রোদ নীলাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। কান্না মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, নীলা, আমার এই যন্ত্রণা আর সহ্য হয় না। ইচ্ছে করে নিজেকে শেষ করে দিতে, বাঁচতে ইচ্ছে করে না আমার নীলা। রোদের কান্না দেখে নীলার চোখে পানি এসে পড়ে। রোদের মাথায় হাত বুলিয়ে বলে, দেখবি একদিন সব ঠিক হয়ে গেছে। আর চুপচাপ অন্যায় মেনে নিস না রোদ। তুই যত ভেঙে পড়বি কষ্ট পাবি। মানুষ তোকে আরও কষ্ট দেবে, আঘাত করবে। তাই প্রতিবাদ কর, অন্যায় মুখ বুঝে সহ্য করিস না। রোদ কান্না করতে করতে বলে, নীলা, কার সাথে প্রতিবাদ করব? যে হাত আমাকে ধরে রাখার কথা ছিল, যেই বুকে আমাকে আঁকড়ে রাখার কথা ছিল, যার সাথে আমার সারা জীবন কাটানোর কথা ছিল, তার সাথে প্রতিবাদ করব? নীলা আর কিছু বলে না, চুপচাপ রোদকে জড়িয়ে ধরে শুয়ে থাকে। সকাল 8টা।
সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে রোদ। ফজরের নামাজ পড়ে রুমে বসে আছে। আজকে নীলার গায়ে হলুদ। রোদ রুম থেকে বেরিয়ে আসে। সামনে হাসি বেগমকে দেখে থেমে যায়। হাসি বেগম রাগান্বিত হয়ে বলে, নবাবজাদি, ঘুম ভেঙেছে আপনার? তাহলে বাড়ির কাজগুলো করুন। রোদ মাথা নিচু করে আছে, রান্নাঘরে চলে যায়। এইদিকে শুভ্র রুমে ঘুমিয়ে আছে। আস্তে আস্তে রিয়া রুমে ঢোকে। শুভ্রের পাশে শুয়ে শুভ্রকে জড়িয়ে ধরে। হঠাৎ শুভ্রের ঘুম ভেঙে যায়। সামনে রিয়াকে দেখে রাগে জল শক্ত করে ধাক্কা দেয়। রিয়া ধাক্কার তাল সামলাতে না পেরে নিচে ফ্লোরে পড়ে যায়। বেড থেকে উঠে রিয়ার হাত ধরে টেনে দাঁড় করিয়ে রাগে রিরি করতে করতে বলে, তোমার মতো গায়ে পড়া মেয়েদের এই শুভ্র চৌধুরী 1 সেকেন্ডও সহ্য করবে না। কালকে বাসায় মেহমান ছিল তাই কিছু বলেনি, কিন্তু আজ দেখছি সাহস আরো দ্বিগুণ বেড়ে গেছে। রিয়া দাঁত কেলিয়ে হেসে বলে, শুভ্র, আমি তোমাকে ভালোবাসি, আর তুমি এইভাবে আমাকে বলতে পারো না। শুভ্র আরও রেগে যায়। রেগে গিয়ে কিছু বলতে যাবে, এমন সময় রিয়া এসে জড়িয়ে ধরে। রাগে যেন শুভ্রের শরীর কাঁপছে। রিয়ার হাত ধরে টেনে সামনে এনে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। রাগে চোয়াল শক্ত করে বলে, তোর মতো সস্তা মেয়ের প্রতি এই শুভ্র চৌধুরী কোনো ইন্টারেস্ট নেই। এই শুভ্র চৌধুরীর সস্তা জিনিসের প্রতি ছোটে না। দূরে থাক আমার থেকে, তা না হলে মুখে একটা দাঁত মুখে থাকবে না, হাতে এনে দেব। বলে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে যায়। রিয়ার গালে যেন অবশ হয়ে আছে। গালে হাত দিয়ে বলে, তোমাকে আমার চাই শুভ্র, যে কোনো মূল্যে। এতদিন এর সাজানো খেলা তো আমি শেষ করে দিতে পারি না। বলে রুম থেকে বেরিয়ে যায়। বাড়ির সাথে নীলার গায়ে হলুদ উপলক্ষে পুরো ছাদ সুন্দর করে সাজিয়েছে। শুভ্র আজ তাড়াতাড়ি অফিস থেকে ফেরে, কারণ হেনা বেগম তাকে তাড়াতাড়ি আসতে বলছে। কারণ বাড়ির বড় মেয়ের বিয়ে সেই উপলক্ষে ভাইদের সাথে থাকা দরকার। তাই বাড়িতে হেনা বেগম ছাড়া কারো কথাই শোনে না শুভ্র। বিকেল 5টা। নীরাকে পার্লারের লোক সাজাতে এসেছে। বাড়ির মেয়েরাও সাজে। অহনা রোদকে বসিয়ে রেখেছে। তার কারণ হলো রোদকেও তাদের সাথে সাজতে হবে। সবাইকে সাজাতে সাজাতে রাত 8টা বেজে যায়। বাসন্তী রঙের ভিতরে সোনালি পায়ের দেওয়া রঙের শাড়ি পরিয়ে রোদকে সাজিয়ে দেয়। পার্লারের মেয়েরা রোদকে সাজিয়ে বলে, আপনার উপর যেন কারো নজর না লাগে ম্যাম, খুব সুন্দর আপনি। রোদ মুচকি হাসে। ছাদে স্টেজ সুন্দর করে সাজিয়ে বসিয়ে রেখেছে নীরাকে। চারপাশে অনেক লোক। রোদ এক পাশে দাঁড়িয়ে আছে। অয়ন রোদের পাশে আসে। আস্তে করে রোদকে ডাকে। রোদ পিছন ফিরে তাকায়। খুব সুন্দর লাগছে রোদ তোমাকে। ইচ্ছে করছে সারাক্ষণ এভাবে তাকিয়ে দেখি। রাতও তোমার সৌন্দর্য দেখে হিংসা করবে রোদ। রোদ লজ্জা পেয়ে মুচকি হাসে। আর অয়ন এটা ওটা বলে রোদকে হাসাচ্ছে। আর রোদের দিকে অপলকভাবে তাকিয়ে আছে। ফোনে কথা বলতে বলতে ছাদে আসছিল শুভ্র। হঠাৎ অয়নের সাথে রোদকে এইভাবে হাসতে দেখে যেন পুরো শরীর রাগে কেঁপে ওঠে। হ্যালো ভিউয়ার্স, আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করছি ভালো লেগেছে। যদি আপনাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গল্পটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানান আপনার মূল্যবান মন্তব্য। আর গল্পের পরবর্তী পার্ট দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন। গল্প বলে মনের কথা, মনের কথাগুলো মিস করতে না চাইলে অবশ্যই আমাদের পাশেই থাকুন পরবর্তী পর্ব আসার আগ পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।